সবাই একটু কমেন্ট করো, ইয়েস স্যার একটা কমেন্ট করো। ইয়েস স্যার একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা ক্লাসটা করতেছে, সেটা আমি বুঝতে পারবো। ওকে, আজকে আমরা চলে যাব হচ্ছে বিক্রয় পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। এটা হচ্ছে পেজ নাম্বার 163। ফার্স্টে আমরা দেখব হচ্ছে মুনাফার হার নির্ণয়। এক নম্বর সূত্র হচ্ছে ক্রয় মূল্যের উপর অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। খুবই সুন্দর সূত্র, নিচে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়, উপরে মুনাফা ইন্টু 100। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফা, ক্রয় মূল্যের উপরে মুনাফার হার, হার মানে হচ্ছে 100 দ্বারা গুণ। ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বললে প্রশ্নের মধ্যে ইনফরমেশন অনুসারে তুমি দুইভাবে বের করতে পারো সূত্রটা। ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে ক্রয় মূল্য দেয়া আছে আর লাভ দেয়া আছে, তুমি ডিরেক্ট উপরে লাভটা বসাই দিলা, নিচে ক্রয় মূল্য বসাই দিলা ইন্টু 100, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফা কত পার্সেন্ট সেটা চলে আসলো। এটা তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফা, এই যেমন ধরো এই বইয়ের উপর মার্কার, অনেকটা এরকম। বইয়ের উপর মার্কার মানে হচ্ছে ক্রয় মূল্যের উপরে মুনাফা বলতে বোঝানো হচ্ছে ক্রয় মূল্য নিচে, মুনাফা হচ্ছে উপরে, ইন্টু 100 ক্রয় মূল্যের উপর মুনাফার হার। আরেকটা হচ্ছে যদি রেট দেয়া থাকে, পার্সেন্ট দেয়া থাকলে, হার ডিভাইডেড বাই 100 মাইনাস হার। যদি পার্সেন্ট দেয়া থাকে, পার্সেন্ট দেয়া থাকলে তখন সূত্র হচ্ছে এটা, হার ডিভাইডেড বাই 100 মাইনাস হার। পার্সেন্ট কীভাবে দেওয়া থাকতে পারে? বলতে পারে যে বিক্রয়ের উপর পার্সেন্ট দেওয়া থাকলে, বিক্রয়ের উপর হার, বিক্রয়ের উপর মুনাফা
30% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এটাকে বলা হয় পরিবর্তন বা শিফটিং বলা হয়। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হারের সূত্র দুইটা, একটা হচ্ছে ক্রয় মূল্য আর মুনাফা দেওয়া থাকলে, আর একটা হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার দিছে, তোমাকে শিফট করে এখানে নিয়ে আসতে বলছে, তখন তুমি এটা করতে হবে। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার এটা তোমাদের, যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বললে আমরা উপরে মুনাফা নিচে ক্রয় মূল্য ইন্টু 100, অথবা বিক্রয়ের উপর মুনাফার হার যদি দেওয়া থাকে আমি সেটাকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার নিয়ে যেতে চাইলে হার ডিভাইডেড বাই 100 মাইনাস হার, এটা ইন্টু 100 দাও না দাও এটা তোমাদের ব্যাপার। 0.25 দেখা গেল সেটা 25%। আরেকটা সূত্র সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। বিক্রয় মূল্যের উপর তো বিক্রয় মূল্যের উপরে মুনাফা মানে হচ্ছে নিচে বিক্রয় মূল্য, উপরে মুনাফা ইন্টু 100, অথবা হচ্ছে যদি ক্রয়ের উপর পার্সেন্ট দেওয়া থাকে, ক্রয়ের উপর পার্সেন্ট দেওয়া আছে, ক্রয়ের উপর হার দেওয়া থাকলে হার ডিভাইডেড বাই 100 প্লাস হার ইন্টু 100 দিতেও পারো না দিতে পারো। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এই দুইটা চারটা সূত্র তোমার এখানে কষ্ট করে মুখস্থ করতে হবে। ক্রয় মূল্যের ক্ষেত্রে এখানে মাইনাস চিহ্ন হয়, ক্রয় মূল্যের মুনাফার হার বের করতে হলে নিচে মাইনাস চিহ্ন হয়। বিক্রয় মূল্যের ক্ষেত্রে যদি মুনাফার হার বের করতে চাও নিচে প্লাস চিহ্ন হবে। আর এই সূত্রটা কোনো সূত্রই না, এটা কোয়েশ্চেনের মধ্যেই আনসারটা দেয়া আছে, যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেয়া আছে হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। আমাকে যদি বলে মাথার উপরে টুপি, তাহলে টুপিটা যে উপরে মাথা যে নিচে সেটা আমরা এমনিই বুঝে যাচ্ছি। তো সেম এখানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে বিক্রয় মূল্যের উপরে মানে হচ্ছে বিক্রয় মূল্য নিচে, উপরে মুনাফা, হার মানে হচ্ছে 100 দ্বারা গুণ হচ্ছে। এই চারটা সূত্র, এটাকে বলা হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা হচ্ছে পরিবর্তনের সূত্র, মানে অন্য রেট থেকে আমি ক্রয় মূল্যের রেট নিয়ে আসতেছি। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, আর এটা হচ্ছে পরিবর্তনের সূত্র, অন্য ক্রয় মূল্যের রেট থেকে আমি বিক্রয় মূল্যে নিয়ে যাচ্ছি। তাহলে টিচার যদি আমাকে জিজ্ঞেস করে, যদি বলে ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, মানে কেনা দামের উপর যদি 25% লাভ করি আমি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত সেটা জিজ্ঞেস করছে। ক্রয়ের উপর হার দেওয়া আছে 25%, 25% হলে এটা কত সেটা বলতেছে। তাহলে আমি তখন ডিরেক্ট হার মানে 25 যেটা দেওয়া আছে সেটা ডিভাইডেড বাই 125 ইন্টু 120%। তাহলে তোমার বলতে হবে যে ক্রয়ের উপর 25% লাভ হইলে সেটা বিক্রয়ের উপর আসলে 20% লাভ হচ্ছে। ক্রয়ের উপর 25% লাভ হলে সেটা আসলে বিক্রয়ের উপর 20% লাভ হচ্ছে। আবার এখানে বলতে পারে বিক্রয়ের উপর যদি 25% লাভ হয় ক্রয়ের উপর কত, তখন আমি বলতেছি বিক্রয়ের উপর 25% লাভ হলে ক্রয়ের উপর 33.33%, 33.33%। আশা করি বুঝতে পারছো। আবার আমাকে এই ধরনের কোয়েশ্চেনে কীভাবে বলতে পারে, পণ্যের দাম 1000 টাকা, লাভ হয়েছে 100 টাকা, পণ্যের ক্রয় মূল্য 1000 টাকা, লাভ হয়েছে 100 টাকা, তাহলে উপরে 100 নিচে 1000 ইন্টু 100, 10% প্রফিট হয়েছে। ওকে, এই ক্যাটাগরির সূত্রের ম্যাথ আমরা পাবো হচ্ছে 166 নাম্বার পেজে, মুনাফার হার নির্ণয়। 166 নাম্বার পেজে মুনাফার হার নির্ণয়। ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটাকে বলা হয় মার্ক আপ, টিচার ডিরেক্ট মার্ক আপ বলতে পারে। আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটাকে বলা হয় মার্জিন। বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার, এটাকে বলা হয় মার্জিন। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হয় মার্ক আপ, বিক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হচ্ছে মার্জিন।
তাহলে মার্কআপ এবং মার্জিন এই দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। তো 166 নাম্বার পেজে আমরা দেখলাম হচ্ছে ক্যালকুলেটর ছাড়া গণনা হিসাব, আচ্ছা এগুলো দরকার নাই। 167 নাম্বার পেজও দরকার নাই। 168 নাম্বার পেজে গাণিতিক প্রশ্ন এবং ব্যাখ্যা সহ উত্তর, র্যাপস বই যাদের আছে তাদের ক্রয় ও বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশে গাণিতিক প্রশ্ন ও ব্যাখ্যা সহ উত্তরে চলে যাই। আমরা গাণিতিক প্রশ্ন ও ব্যাখ্যা সহ উত্তরে চলে যাই কষ্ট করে। দেখো একটু A1 দিয়ে যে ম্যাথটা দিছে, A1 দিয়ে যে ম্যাথটা দিছে প্রথম নাম্বারটা, একটি কোম্পানির ক্রয় মূল্য 1,40,000, মুনাফা 60,000 হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত? বিক্রয়ের উপর মুনাফার হার কত? আবারও বলতেছি, একটি কোম্পানির ক্রয় মূল্য 1,40,000, মোট মুনাফা 60,000 টাকা হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত? তো বিক্রয়ের উপর মুনাফার হার যদি বলি আমরা, নিচে বিক্রয় মূল্য উপরে মুনাফা, এটা বসাইতে হবে এই সূত্রটা। তো মুনাফা তো বলে দিছে 60,000, বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য যোগ মুনাফা, তাহলে উপরে 60,000 নিচে 2 লাখ ইন্টু 100 কত পার্সেন্ট আসে? 30% আসে। আনসার হচ্ছে 30%। সবাই A1 দিয়ে একটু কষ্ট করে লিখে ফেলো, A1 দিয়ে কষ্ট করে লিখে ফেলো। যেহেতু আজকে ম্যাথের ক্লাস মানে হচ্ছে একদম প্রথম থেকে প্রত্যেকটা সেকেন্ড শুনতে হবে। কেউ যদি পরে জয়েন করে থাকো স্বাভাবিক, এখন সমস্যা হইতে পারে। আমরা এতক্ষণ দেখলাম যে সূত্র কিভাবে মুখস্থ করতে হয়। শাহরিয়ার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন জয়েন করছো, তোমার এই পুরা বিষয়টা আবার একটু দেখে নিতে হবে। সবাই A1 অঙ্কটা যেমন কীভাবে আমি 30% বের করছি খেয়াল করো। A1 অঙ্কটাতে বলছে ক্রয় মূল্য 1,40,000। আচ্ছা একটা জিনিস কিনছি 1,40,000, লাভ করছি 60,000, তাহলে জিনিসটার দাম 2 লাখ হয়ে যায়। নিচে বিক্রয় মূল্য 2 লাখ, উপরে মুনাফা 60,000। আশা করি বুঝতে পারছো। 1 নাম্বার অঙ্কটা কি সবাই বুঝছো? বুঝছো কিনা আনসার দিতে হবে, না হলে সমস্যায় পড়ে যাব আমি। তোমরা যদি নাই বুঝে থাকো, আমি পরের অঙ্কে গিয়ে লাভ হবে না। নেক্সট A2টা দেখি তাইলে। প্রারম্ভিক মজুদ 40,000 টাকা, কৃত পণ্যের ব্যয় 2,60,000 টাকা, বিক্রয় 3 লক্ষ টাকা, সমাপনী মজুদ পণ্য 36,000 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার। ওকে, তাহলে 2 নম্বরটা একটু খেয়াল করো। তাহলে বলছে কৃত পণ্যের ব্যয়। আচ্ছা কৃত পণ্যের ব্যয়টা হচ্ছে মেইনলি নিট ক্রয় সহ। হ্যাঁ, কৃত পণ্যের ব্যয়টা হচ্ছে মেইনলি নিট ক্রয়। কৃত পণ্যের ব্যয় মান হচ্ছে মেইনলি নিট ক্রয়। তো খেয়াল করো, এখানে হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার বের করতে বলছে। A2টা বিক্রয়ের উপর মুনাফার হার বের করতে বলছে। আশা করি সূত্রগুলো মুখস্থ থাকবে তোমাদের। A2 যেটা, এই A2তে বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয় হচ্ছে 3 লাখ, কিন্তু মুনাফা কত আমরা জানি না, ইন্টু 100, ঠিক কিনা? এটাই হওয়ার কথা। মুনাফা কত আমরা জানি না, তো আমরা জানি মুনাফা সমান বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। আমরা জানি মুনাফা সমান বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তো বিক্রয় 3 লাখ, বিক্রিত পণ্যের ব্যয় এখনো জানি না,
বিক্রিত পণ্যের ব্যয় আমার বের করতে হচ্ছে যে ইনফরমেশনগুলো দিছে সেগুলো দিয়ে। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, আমরা বিক্রিত পণ্যের ব্যয় জানি, যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুদ। এই যে নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ, এটার নাম হচ্ছে কৃত পণ্যের ব্যয়। নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ যেটা, এটার নাম হচ্ছে কৃত পণ্যের ব্যয়। তো আমাকে আজকে তো এই তিনটা ইনফরমেশনই দিয়ে দিছে। প্রারম্ভিক মজুদ দিয়ে দিছে 40,000, যোগ কৃত পণ্যের ব্যয় দিচ্ছে 2,60,000, বিয়োগ সমাপনী মজুদ বলে দিছে 36,000। তাহলে এখানে হচ্ছে 2,64,000। বিক্রিত পণ্যের ব্যয় 2,64,000, এটা এখানে বসাই দাও। তাহলে মুনাফা 36,000। এই মুনাফাটাই এখন 36,000 এখানে বসাচ্ছে। তাহলে 12% হচ্ছে এটার আনসার। খেয়াল করো সবাই, আমাদেরকে বলছে বিক্রয় 3 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় বলে নাই। বিক্রিত পণ্যের ব্যয়ের ঐতিহাসিক সূত্রটা সবাই জানো, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুদ। তো তোমাদেরকে আজকে একটা ইনফরমেশন দিলাম, সেটা হচ্ছে নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে কৃত পণ্যের ব্যয়। নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে কৃত পণ্যের ব্যয়। তো এই তিনটা ইনফরমেশন তো দিছে আমাকে। এই তিনটা ইনফরমেশন থেকে আমি ইজিলি কি বের করে ফেললাম, বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেললাম। ওরাই বলে দিচ্ছে বিক্রয় 3 লাখ, আমি দেখলাম বিক্রিত পণ্যের ব্যয় 2,64,000। তাহলে আমার লাভ হয়েছে কত? 36। ওই 36,000 টাকাটা আমি সূত্রে বসাই দিলাম। 2 নম্বর অঙ্ক বুঝছো কিনা বলো? অ্যাড টু বুঝতে পারছো কিনা বলো? ওকে, ভেরি গুড। এটা হচ্ছে অনেকগুলা স্টেপ ছিল। আমাকে বলছে বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয় আছে কিন্তু মুনাফা নাই। মুনাফা বের করতে গিয়ে দেখতেছি বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় মানে মুনাফা। এখন এখানে বিক্রয় আছে আবার বিক্রিত পণ্যের ব্যয় নাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে দেখতেছি নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে কৃত পণ্যের ব্যয়। তাহলে অ্যাড 3-তে যাই আমরা। অ্যাড 3 বলতেছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 60% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তো এটা হচ্ছে যে হার ডিভাইডেড বাই 100 প্লাস হার ইন্টু হার। তো ক্রয়ের উপর 60% না, এই 60%টাই এখানে বসবে। 60 ডিভাইডেড বাই 160 ইন্টু 100, এটাই আনসার। সেটা হচ্ছে 37.5%। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার। আশা করি বুঝতে পারছো। অ্যাড 3 যে অঙ্কটা যখনই করাবো সাথে সাথে তোমার কমেন্ট করতে হবে তুমি বুঝতে পারছো কিনা। অ্যাড 3 বুঝতে পারছো কিনা। ক্রয় মূল্যের উপর 60% দিছে, বিক্রয়ের উপর কত? শিফটিং বলা হয় এটাকে। তো বিক্রয়ের উপর মুনাফার হার একটা এটা দিয়ে শিখছি, আর একটা এটা দিয়ে শিখছি। হার ডিভাইডেড বাই 100 প্লাস হার। তোমাদের শুধু কনফিউশন প্লাস নাকি মাইনাস নিয়ে। তোমরা চিন্তা করবা ক্রয় মূল্য ছোট হয় সেজন্য ক্রয় মূল্যটা বের করতে নিচে মাইনাস হবে, বিক্রয় মূল্যের মুনাফার হার নিচে প্লাস হবে, বড় হয় বলে। বিক্রয় সবসময় বড় হয় বলে। F4 আশা করি তোমরা পারবা। B1-এ চলে আসো সবাই। B1-এ বলছে হচ্ছে নিট বিক্রয় 92,000, মোট মুনাফার পরিমাণ 12,000 হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ধন্যবাদ প্রান্তিকা। কমেন্ট করতে হবে যে তুমি বুঝতে পারছো। B1-এ আসো। B1 হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার রিলেটেড। ক্রয় মূল্যের উপর মুনাফার হার দুইটা সূত্র, একটা হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য।
ইন্টু 100, আরেকটা হচ্ছে হার ডিভাইডেড বাই, মানে হার দেওয়া থাকলে 100 মাইনাস হার ইন্টু 100। তাইলে ক্রয় মূল্যের উপর এই দুইটা সূত্র আমাকে বলছে। B1-এ বলছে নিট, B1-এ আমাদের প্রথম সূত্রটাই নিচে ক্রয় মূল্য উপরে মুনাফা, মুনাফার পরিমাণ 12,000 দিল ইন্টু 100ও বুঝলাম, কিন্তু ক্রয় মূল্য বা বিক্রয়টা নাই, বিক্রিত পণ্যের ব্যয়টা নাই, কিন্তু বিক্রয় বলে দিছে আমাদেরকে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য যেটাই বলো, বিক্রয় মাইনাস মুনাফা, 92,000 মাইনাস 12,000, 80,000, 15%। B2 বলছে কি দেখো, B2 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। তো বিক্রিত পণ্যের ব্যয় নিচে, উপরে মুনাফা। তাহলে আমার করতে হচ্ছে কি, বিক্রিত পণ্যের ব্যয় আগে বের করে নিতে হবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার লাগতেছে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ, 1,20,000 বিক্রিত পণ্যের ব্যয় চলে আসছে। মুনাফা কত সেটা দেখো, বিক্রয়ও দেয়া আছে এখানে, মুনাফা সমান বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, 1,44,000 মাইনাস 1,20,000, 24,000। তাহলে কত পার্সেন্ট আসে, এটা 20% আসে। এটা হচ্ছে B2। B3 আরও সহজ। B3 বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মার্জিন বলে দিছে। তো মার্জিন বললে, মার্জিন 75% বললে 75 ডিভাইডেড বাই 100 মাইনাস 75, মানে 25 ইন্টু 100। 75 মাইনাস 100 ডিভাইড বাই 100 মাইনাস 75 ইন্টু 100। শুরু থেকে ক্লাসটা করতেছো না, এটা B1 B2 এগুলো অঙ্ক, এগুলো ফর্মুলা না, এগুলো হচ্ছে ম্যাথ। 166 নাম্বার পেজ, 169 নাম্বার পেজে চলে গেছি আমরা। যারা পরে জয়েন করতেছো, আজকে যেহেতু ম্যাথের ক্লাস, আমি সূত্র বুঝাইছি। 169 নাম্বার পেজে অঙ্কের নাম্বারই হচ্ছে এগুলা। হ্যাঁ, চিল্লাচ্ছে কেন? কেন? তোমার আম্মু ফোন দিছে, ওটা দিকে দাও। সবাই ম্যাথ নাম্বার B1 B2 B3 বুঝতে পারছো কি না? একটু কষ্ট করে কমেন্ট করো। B1 B2 B3 ম্যাথগুলা তিনোটা বুঝতে পারছো কি না কমেন্ট করো একটু। ওকে, শারিয়ার তুমিও একটু মাঝখানে জয়েন করছিলা। তুমি অবশ্যই শুরু থেকে সূত্র, যে 4টা সূত্র পড়াইছি সেগুলো দেখে নিতে হবে। ওকে, আমি বিফোর তোমাদের জন্য রেখে দিলাম। ধন্যবাদ শারিয়ার, শ্রাবণী এবং প্রান্তিকাকে। আচ্ছা, B4 এবং A4 এগুলো তোমরা করিও, একই কথা, এগুলো আমি করে দিয়েছি অলরেডি। এবার আমরা একটা চার্ট করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমি একটা বোর্ডে চার্ট করব,
ওই চার্টটা এতক্ষণ পর্যন্ত আমরা মুনাফার হার নির্ণয় দিয়ে আমরা 4টা সূত্র পড়ছি, 4টা সূত্রগুলা শেষ করলাম। এবার আমি একটা চার্ট দিচ্ছি, এই চার্ট থেকে সব ধরনের সূত্র তুমি সলভ করতে পারবা। একটু কষ্ট করে লিখে নাও, এঁকে নাও। এই দুইটাকে আমরা কি বলি? কৃত পণ্যের ব্যয়। এই চার্টটার নাম হচ্ছে অল ফর্মুলা। এই চার্টের মধ্যে সব ধরনের সূত্র আছে, মানে এই আজকের ক্লাস রিলেটেড যেগুলো মুনাফার হার নির্ণয় এগুলো ছাড়া বাকি সব সূত্র এইটাতে আছে, এই চার্টটাতে আছে। এই চার্টটা আমি ভালো মতো তোমাদেরকে বুঝাই দিব এখন, এবং এই চার্ট রিলেটেড অঙ্কগুলোও করব। আশা করি সবাই লিখে নিছো। এই চার্টের ইউজটা একটু আমাদের জানতে হবে, এটা কিভাবে আমরা ব্যবহার করব, আমাদের ম্যাথের ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখতে হবে। খেয়াল করো একটু, বাম পাশে হচ্ছে প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় মানে নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচ। ডান পাশে হচ্ছে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়। এই চার্টের দুই পাশ সবসময় সমান হবে, এবং যে কোনো এক পাশ যোগ করলেই সেটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। যে কোনো এক পাশ যোগ করলেই সেটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ফার্স্ট কনফিউশন যেটা, স্যার বিক্রিত পণ্যের ব্যয় আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের মধ্যে ডিফারেন্সটা কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে মোট পণ্যের ব্যয়। মনে করো তুমি সাধারণ তুমি নকশিকাতা বিক্রি করতেছো, নকশিকাতা তোমার কাছে 100 পিস আছে, 100 পিসের জন্য যত ব্যয় হয়েছে সেটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর তুমি 100 পিসের মধ্যে আজকে বিক্রি করছো 15 পিস, 15 পিসের ব্যয়টাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত শব্দের মানে অপর নাম হচ্ছে বিক্রয়কৃত, মানে বিক্রি হয়ে গেছে, আর এটা এখনো বিক্রি হয় নাই, সেগুলো সহ আছে। তাহলে খেয়াল করো একটু, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যখন বলা হবে তখন বিক্রিত পণ্যের ব্যয় মানে যা বিক্রি করে ফেলছো তার সাথে তোমার ঘরে যা আছে সমাপনী মজুদ এগুলো যোগ করলেই তোমার মোট পণ্য। বিক্রয়যোগ্য মানে হচ্ছে মোট পণ্য। মোট পণ্য বের করার সূত্র দুইটা, একটা এই চার্ট যোগফল, এই পাশের যোগফল, আর একটা হচ্ছে এই পাশের যোগফল। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বললে তুমি এই পাশের যোগফল অথবা এই পাশের যোগফল, যেখানে যে আইটেম সবগুলো আছে সেই পাশের সবগুলো আইটেম যোগ করে ফেলবা।
তাহলে খেয়াল করো, তোমার বাসায় আছে 85টা নকশি খাতা, তুমি বিক্রি করে ফেলছো 15টা নকশি খাতা, টোটাল 100টা নকশি খাতা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অথবা তুমি দিন শুরু করছিলে 50টা নকশি খাতা দিয়ে, আবার কিনছিলা, কিনে প্রত্যক্ষ খরচ করছো আরও 50টা, ইকুয়াল টু 100টা নকশি খাতার ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য বলতে মোট পণ্য বোঝানো হচ্ছে, বিক্রিত মানে হচ্ছে যা চলে গেছে তা বোঝানো হয়ে যাচ্ছে। তাহলে বিক্রয়যোগ্য থেকে বিক্রিত বাদ দিলে সমাপনী মজুদ ব্যয় চলে আসে। তাহলে তুমি খেয়াল করো, এই এই ব্যাপারটাতেই 3টা সূত্র আছে তোমার। একটা হচ্ছে সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সমাপনী মজুদ যতটা বছর শেষে রয়ে গেছে সেটার সাথে যা বিক্রি করে ফেলছো, এই দুটোটা যোগ করলেই তো পুরা বছরে তোমার যা ছিল সেগুলো চলে আসে। আরেকটা হচ্ছে বিক্রয়যোগ্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে সমাপনী মজুদ, এটা থেকে এটা বাদ দিলে এটা থেকে সমাপনী মজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমি যদি বলি আমার 100টা পণ্য মোট, তাহলে বিক্রয়যোগ্য পণ্য হচ্ছে 100টা পণ্য, আমার 100টা পণ্য হচ্ছে বিক্রয়যোগ্য। আমি যদি বলি আমার 85টা রয়ে গেছে, তুমি বুঝে নিবা আমার 15টা সেল হয়ে গেছে। আমি যদি বলি আমার 15টা সেল হয়ে গেছে, তুমি বুঝে নিবা আমার 85টা আছে এখনো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই দুইটা সাইড যোগ করলে তোমার এটা পাওয়া যাচ্ছে, অথবা এই মোট থেকে এটা বাদ দিলে এটা, অথবা এটা বাদ দিলে এটা। যেহেতু সমাপনী এবং বিক্রিত পণ্যের ব্যয় দুইটা যোগ করলেই বিক্রয়যোগ্য, তাহলে বিক্রয়যোগ্য থেকে তুমি যেটাই বাদ দাও না কেন অন্যটা চলে আসবে। আশা করি এই সাইডটা ক্লিয়ার। এই বিক্রয়যোগ্য মানে মোট পণ্য বের করার আরেকটা সিস্টেম হচ্ছে প্রারম্ভিকের সাথে কৃত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যা আগে থেকেই মজুদ করা আছে সেটার সাথে নতুন যা কিনছো সেটা যোগ করে দিলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চলে আসে। তুমি বিক্রিত পণ্যের ব্যয় হিসাব করেও সমাপনীর সাথে যোগ করে বের করতে পারো, অথবা বছর শুরু করছো কি দিয়ে সেটা দিয়েও তুমি মোট পণ্য নিয়ে আসতে পারো। তাহলে আমাদেরকে যদি এখানে এটা বের করতে বলে, মানে বিক্রয়যোগ্য বের করতে বলে, আমরা দেখব কোন পাশের আইটেমগুলো অঙ্কে দেয়া আছে। যে পাশের আইটেমগুলো দেয়া আছে সে পাশের আইটেম দিয়ে সহজেই করে ফেলবো। মনে করো তোমার সমাপনীয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া আছে, প্রারম্ভিক মজুদে দেওয়া আছে। বুঝতে হবে প্রারম্ভিক মজুদটা তোমার মাথা ঘুরানোর জন্য দিছে, এই দুইটা দিয়েই তো হয়ে যাচ্ছে। এটা বুঝে গেছে? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, কৃত পণ্যের ব্যয় দেওয়া আছে, সমাপনীয় দেওয়া আছে। তাহলে বুঝতে হবে তোমার সমাপনী মজুদ পণ্যটা তোমাকে মাথা ঘুরানোর জন্য দিছে। প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ করলেই তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চলে আসতেছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করি কি করি, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করি তখন আমি প্রারম্ভিক মজুদ দেওয়া থাকলে সেটার সাথে নিট ক্রয় এগুলো যোগ করি, এটা বাদ দিই, এটা বাদ দিলে চলে আসে, এটা বাদ দিলে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে চলে আসে। কীভাবে চলে আসে জানো? এই যে এটা যোগ করতেছি, এই যোগফলটা এখানে বসাই দিই আমরা। মনে করো এখানে 1 লাখ আসছে, আমি 1 লাখ বসাই দিলাম। অটোমেটিক্যালি সমাপনী মজুদ পণ্য যদি 40,000 হয় তাহলে তুমি বুঝে যাওয়া বিক্রিত পণ্যের ব্যয় কত। তাইলে এই যে চার্টটা, এই চার্টের মধ্যে যে কোনো একটা আইটেম বের করতে বললেই, মনে করো এটা বের করতে বলছে, তাহলে এগুলো সব যোগ করব, এটা বাদ দিব। আর যদি আমাকে প্রারম্ভিক মজুদ বের করতে বলে তাহলে আমি সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় যোগ করে এটা বের করব, এরপরে এই কৃত পণ্যের ব্যয়টা বাদ দিব। তাইলে যে কোনো এক পাশের একটা আইটেম বের করতে বললে অন্য পাশের সব আইটেম যোগ করে নিচে সমান করে ফেলবো আমরা আগে। যে কোনো এক পাশের একটা আইটেম বের করতে বলছে, আমি কি করছি, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বের করে 1 লাখ টাকা করে ফেলছি। এরপর তো এখন তো ইজি হয়ে গেছে তোমার জন্য। এই চার্টটার ব্যাপারটা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আর অঙ্ক করতে গিয়ে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা 170 নম্বর পেজে C1 অঙ্কটা করব। দেখো এই চার্টটা কিভাবে ব্যবহার করব আমরা, এই চার্টের ব্যবহারটা একটু খেয়াল করো। কিভাবে আমরা এই চার্ট ব্যবহার করে, আমাদের কষ্ট করে এগুলো মুখস্থ রাখতে হবে, এই চার্টের ব্যবহার করে আমরা কিভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। আমাদেরকে এই চার্ট যখন আমি মুখস্থ রাখবো, আমরা দেখব হচ্ছে আমাদেরকে কি বের করতে,
কি বের করতে বলছে সেটা একটু আমরা দেখব। খেয়াল করো 170 নম্বর C1 অঙ্কটাতে প্রারম্ভিক মজুদ 42,000, আমি 42,000 বসাইলাম। সমাপনী মজুদ 48,000 এবং বিক্রিত পণ্যের ব্যয় 1,12,000। আমাকে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তো দুই পাশের যে কোনো এক পাশ বের করলেই তো হয়। তাহলে তুমি কি এগুলা নিয়ে টেনশন করবা? এটা একটা দিছে, এগুলা নিয়ে এটা নিয়ে টেনশন করবা, নাকি ওই দুইটা তো দেয় আছে। দেখো তোমাকে ডিস্ট্রাকশন দিছে। এটা ডিস্ট্রাকশন মানে হচ্ছে তোমাকে বিপদে নেওয়ার জন্য একটা আইটেম বসাই দিচ্ছে। মূলত তোমার এটা লাগতেছেও না, তুমি এই যে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেই তো এটা চলে আস। আমি বুঝাইতে পারছি আশা করি, যে পাশের সব আইটেম আছে ওই পাশ দিয়েই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করে ফেলবা। তাহলে এটা কত? 1,12,000 আর 48 যোগ করলে যেটা আসে 2,10,000। এটা হচ্ছে এই 1,12,000 এবং 1,60,000, এটাই হচ্ছে আনসার। আমাদেরকে পরবর্তী অঙ্কে বলছে প্রারম্ভিক মজুদ C2, দেখো একটু প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ বলছে 2 নম্বর C2-তে, প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ। দেখো এটাতে হচ্ছে ডিস্ট্রাকশনকে, এটাতে ডিস্ট্রাকশন হচ্ছে সমাপনী মজুদ। ওটা কেন লাগতেছে? প্রারম্ভিক মজুদও বলছে, কৃত পণ্যের ব্যয়, মানে এই দুইটা সমষ্টি বলছে। তাহলে এই দুইটা যোগ করলেই তো আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চলে আসে। আশা করি বুঝতে পারছো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইটা সূত্রই আমরা দেখলাম। D1-এ চলে যায় একটু কষ্ট করে। আমাদেরকে বলছে হচ্ছে D1-এ খেয়াল করো, D1 নাম্বার ম্যাথ কি বলছে খেয়াল করি। এই যে একটা চার্ট থেকে সব সূত্র সব অঙ্ক করা যায়। সমাপনী মজুদ পণ্য 10,000, কৃত পণ্যের ব্যয় 30,000, কৃত পণ্যের ব্যয় 30,000, সমাপনী মজুদ 10,000, বিক্রিত পণ্যের ব্যয় 80,000। তাহলে দেখো একটু ব্যাপারটা, আমাকে বলছে প্রারম্ভিক মজুদ কত, মানে এটা কত বলছে, এটা কত। তাইলে আমি সবসময় বলি দুই পাশ সবসময় সমান, কারণ দুই পাশের যোগফল মানেই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। 80 এবং 10 90, তাহলে এটাও 90 হবে। এটা যদি 90 হয়, এখানে 30-এর সাথে কত যোগ হয়েছে বলে 90 হয়েছে? 30-এর সাথে 60,000 যোগ হয়েছে বলে 90,000 হয়েছে। 30-এর সাথে 60,000 যোগ হয়েছে বলে 90,000 হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাইলে আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করলাম এই দুইটা যোগ করে। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে প্রারম্ভিক যোগ কৃত পণ্যের ব্যয়। তো কৃত পণ্যের ব্যয় দেয় আছে, প্রারম্ভিকটা কত বুঝতে পারছো? D1। ওকে, আমরা D2-তে চলে যাই। ক্রয় বাবদ মোট ব্যয় 45,000 টাকা। ক্রয় বাবদ মোট ব্যয় 45,000 টাকা। তাহলে খেয়াল করো একটু, কৃত পণ্যের ব্যয় 45,000 টাকা D2-তে। টাকা। বিক্রয় 75,000 টাকা। এখানে কোথাও বিক্রয় আছে? নাই, তাহলে বসানো যাবে না। বিক্রয়ের উপর মুনাফার হার 20%। এই দেখো বিক্রয় 75,000, এর উপর 20% মানে 15,000 হচ্ছে লাভ। তো বিক্রয় থেকে লাভ বাদ দিয়ে দিলে বিক্রয়ের উপর 15,000 যেটা লাভ, বিক্রয় 75,000, এই 20% মুনাফা বলতেছে। তো বিক্রয় বিয়োগ মুনাফা মানেই তো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় বিয়োগ মুনাফা মানেই তো বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ পণ্য 15,000। দেখো কত সহজ অঙ্ক। এই যে 60,000 এবং 15,000 যোগ হয়ে 75,000, 75,000 এখানেও বসবে। এবার তোমরাই বলো এটা কত। তাহলে এটা 30,000 টাকা আনসার D2। প্রান্তিকা ধন্যবাদ। D1 বুঝলে। D2 খেয়াল করো, D2-তে বিক্রয় দিছে, বিক্রয়ের উপর মুনাফার হার দিছে। তো বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার, মুনাফা বের করলাম 15,000। 15,000 বাদ দিয়ে দিলে মানে 75 থেকে 15,000 বাদ দিলে কি হয়? বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য বের হয়ে যায়, মানে বিক্রিত পণ্যের ব্যয় বসাই দিলাম।
সমাপনী মজুদ পণ্য ওরা দিয়ে দিচ্ছে। তাহলে এই দুইটা যখন এক পাশ যখন পেয়ে গেছে, ওটা যোগফলটা বসাই, দুই পাশে সাথে সাথে বসাই ফেলবো। এই পাশেও যখন 75, এখানে কতর সাথে 45 যোগ হয়ে 75 হয়েছে, আশা করি বুঝতে পারছো। E1 চলে যাই আমরা। E1 এই ক্লাসটা তোমরা দুইবার দেখবা, এটার উপর একটা পরীক্ষা নিব আমি। এই ক্লাসটা বারবার দেখবা, দুইবার না। বিক্রিত পণ্যের ব্যয় 2,40,000 টাকা। একটা চার্টেই সব সূত্র নিয়ে আসছি আমি, এটা তোমাদের সুবিধার্থে। এটা আর কেউ এভাবে পড়ায় কিনা আমার জানা নাই। সমাপনীয় মজুদ 35,000, প্রারম্ভিক মজুদ 34,000, কৃত পণ্যের ব্যয় কত? খুবই সহজ। এই দুইটা যোগ করে এদিকে 2,75,000, এদিকেও 2,75,000, সেম থাকবে সব সময়। তাহলে এদিকে 2,41,000 হচ্ছে আনসার। ওকে, আমরা একটু কষ্ট করে F নাম্বারে যাই, F1 চলে যাই একটু। আমরা একটা একটা করে করি এখন, বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিব। F নম্বরে বলছে বিক্রয় 35,000, বিক্রয় এখানে কোথাও বসার নাই। F1 চলে যাচ্ছি কষ্ট করে। F1 খেয়াল করো, বিক্রয় 35,000, বিক্রয় এখানে কোথাও বসানোর নাই। বলছে বিক্রিত পণ্যের ব্যয় 27,500। আমাকে বলছে হচ্ছে প্রারম্ভিক মজুদ 5,000, প্রারম্ভিক মজুদ 5,000। আমাকে বলছে ক্রয় 35,000, আচ্ছা নিট ক্রয় বসাবো। ক্রয় ফেরত 3,500, ক্রয় বাট্টা 1,500। তাহলে ক্রয় থেকে এগুলো বাদ দিয়ে দিলে 30,000 টাকা হচ্ছে নিট ক্রয়, 30,000। এরপর হচ্ছে ক্রয় পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ 2,500। দেখো কাহিনী শেষ। 5,000 প্রারম্ভিক মজুদ 5,000, তো 5,000-এর সাথে 30,000, 35, 37,500 এখানে। তো এখানেও 37,500 হবে। তোমরাই বলো 27,500-র সাথে কত যোগ হইলে 37,500 হয়? 10,000 যোগ হইলে। এটা হচ্ছে F1, আনসার হচ্ছে 10,000। সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ কত? আশা করি বুঝতে পারছো যে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 27,500, এরপর প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, নিট ক্রয় বের করছি আমি, ক্রয় থেকে ক্রয় ফেরত বাট্টা বাদ দিয়ে প্রত্যক্ষ খরচ দিছে। তো এইগুলো সব যেহেতু দিছে, এটা যোগ করলে এটা তো এখানে বসবে। বসাইলাম এবং চলে আসলো হচ্ছে কত টাকা? 27,500 যদি আমার বিক্রিত পণ্যের ব্যয় হয়, আমার সমাপনী মজুদ আসা হচ্ছে 10,000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। F1 কারো সমস্যা আছে কিনা বলো। আমরা G1 চলে যাই। G1 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। G1 আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। আচ্ছা, পণ্য বিক্রয়, বিক্রয়ের এখানে কোনো কিছু নাই। পণ্য বিক্রয় এখানে কোথাও বসাইতে হবে না। G1 কথা বলতেছি। প্রারম্ভিক মজুদ 6,000, সমাপনী মজুদ 7,000, পণ্য ক্রয় 20,000, পণ্য ক্রয় 20,000, আন্তঃপরিবহন মানে প্রত্যক্ষ খরচ 2,000, এখানে বসাইলাম। ক্রয় ফেরত 2,500, ক্রয় বাট্টা 500, এগুলা বাদ দিয়ে নিট ক্রয় বসাইতে হবে আমার 17,000, নিট ক্রয় 17,000। আচ্ছা, তাইলে এই বলতেছে বিক্রিত পণ্যের ব্যয় কত? তো 17, 6, 23, 25,000। এখানে যদি 25 হয়, এটাও কত হবে? 25,000 হবে। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় 18,000। খুবই সহজ অঙ্ক। F1 এবং G1 লিখে দাও যে স্যার F1 এবং G1 বুঝছি কিনা, F1 এবং G1 বুঝছি কিনা সেটা একটু লিখে দাও।
আবারও বলতেছি, এখানে জাস্ট আমি মানগুলো বসাচ্ছি। পুরা এই চার্টের শুরু থেকে যতগুলো অঙ্ক করাইছি এ বি ছাড়া সি থেকে শুরু করে সবগুলা শুধুমাত্র আমি এই চার্টেই মানগুলো বসাইছি। শাহরিয়ার ধন্যবাদ। হ্যাঁ, আমরা H1-এ চলে যাই। আমি 1 করাই দিলে 2 এবং 3 তোমরা করে নিবা। 2 এবং 3 অবশ্যই করতে হবে তোমাদের। আমি প্রত্যেকটার 1টা করাই দিচ্ছি। ওকে, H1-এ চলে যাই আমরা। ভালো মতো খেয়াল করবা। H1-এ বলছে প্রারম্ভিক মজুদ পণ্য 30,000, পণ্য ক্রয় 3,20,000, ক্রয় ফেরত আছে 10, তাহলে নিট ক্রয় হচ্ছে 3,10,000। আন্তঃপরিবহন আছে 20,000। যখন এই সাইডের সব আইটেম পাই যাব আমি সাথে সাথে যোগ করে ফেলবো। 3,10,000, 3,60,000, এদিকেও 3,60,000 বসাই ফেলবো। যে সাইডে সবগুলা পাই সাথে সাথে ওই সাইড যোগ করে সবগুলো আইটেম বসাই দিব। সমাপনী মজুদ পণ্য 60,000। ওকে, আমাদেরকে বলছে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য একটু পরে যাচ্ছি, আগে এটা দেখি। 3,60,000 হইলে, এটা 60,000 হইলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 3 লাখ না? আবারও বলতেছি, এদিকে 60 এবং কত যোগ হয়ে 3,60,000 হবে। তাহলে 3 লাখ টাকা হচ্ছে আনসার। এটা কিসের? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের। এখন আমাকে বলছে বিক্রয় মূল্য কত। ভালো মতো খেয়াল করো, এই কোয়েশ্চেনে আমাকে বলছে বিক্রয় মূল্য কত। তো বিক্রয় মূল্য বের করতে চাইলে আমি বিক্রিত পণ্যের ব্যয় এটার সাথে কি যোগ করতে হবে? যোগ মুনাফা যোগ করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় যেটা আছে সেটার সাথে মুনাফাটা যোগ করতে হবে। তো এখন আমরা এখানে বিক্রয়ই জানি না, আমাকে ওরা বিক্রয়ের উপর মুনাফার হার দিয়ে দিছে 25%। ভালো মতো খেয়াল করো, বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমরা 3 লাখ টাকা বের করছি সেটার উপর কত সেটা আমরা বের করে নিচ্ছি, কারণ আমাদের কাছে টাকা আছে বিক্রিত পণ্যের ব্যয়। যে টাকাটা আছে সেই টাকার সাথে সেই হারটাই বসানো যাবে। বিক্রয়ের যেটা 25% হার সেটা এখানে বসানো যাবে না, এটার সাথে বের করে মানে 3 লাখের উপর 25% বের করা হারাম কাজ হবে। তাহলে খেয়াল করো, বিক্রয়ের উপর 25% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হচ্ছে হার ডিভাইডেড বাই 100 মাইনাস হার ইন্টু 100। তাহলে বিক্রয়ের উপর 25% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হারটা হচ্ছে কত? 33.33%। তাইলে আমি এখানে বিক্রিত পণ্যের ব্যয় 3 লাখ বসাবো, যোগ মুনাফা হচ্ছে কত? 3 লাখের উপর 33.33%। 3 লাখের উপর 33.33%। তাহলে 3 লাখ এদিকে বিক্রিত পণ্যের ব্যয় বসাইছি, মুনাফা আসে হচ্ছে 1 লাখ। 3 লাখের 3 ভাগের 1 ভাগ আর কি, 1 লাখ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4 লাখ। পুরো অঙ্কটা আমি আবার একটু বুঝাই দিই। আমাকে ওরা ভেজালটা লাগাই দিছে এই চার্টের বাইরে থেকে কোয়েশ্চেন করে। আমাকে ওরা বলছে এই চার্ট ধরে বিক্রিত পণ্যের ব্যয় নিজে নিজে আমি বের করে নিছি এই চার্ট হিসেবে। চার্টে সব এইগুলো বসাইছি, এদিকে একটা বসাইছি, আরেকটা চলে আসছে বিক্রিত পণ্যের ব্যয়। আমার কোয়েশ্চেনটা, পুরো কোয়েশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম: বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রিত পণ্যের ব্যয় 3 লাখ টাকা হলে বিক্রয় কত? তাহলে বিক্রয় মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। তো বিক্রিত পণ্যের ব্যয় 3 লাখ টাকা হলে বিক্রয় কত? তো বিক্রিত পণ্যের ব্যয় যেটা 3 লাখ সেটার উপর 25% বসাই দিলে অঙ্কটা ভুল হবে। মানে আমি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% বসালে ভুল হবে কেন? কারণ ওরা বলছে এটা বিক্রয়ের উপর মুনাফার পার্সেন্ট। তো আমরা তো জানি কিভাবে চেঞ্জ করে নিতে হয়। বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কীভাবে পার্সেন্টেজটা চেঞ্জ করে নিতে হয় সেটা আমরা সূত্র আজকের ক্লাসের শুরুতেই শিখছি। তাইলে
বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হয় 33.33%। তাহলে 33.33% যখন বের করতেছি দেখা যাচ্ছে কি 1 লক্ষ টাকা লাভ। তাহলে 1 লক্ষ টাকা লাভ যখন হচ্ছে 3 লাখ যোগ 1 লাখ টোটাল 4 লাখ। তুমি যখন 4 লাখের 25% দেখবা তাও দেখবা 1 লাখ টাকায় আসে। 4 লাখ টাকার মানে বিক্রয়ের উপর 25% দিয়ে দেখলে দেখবা তাও 1 লাখ টাকায় আসে, যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 33%। আশা করি পুরো অঙ্কটা বুঝতে পারছো। এখানে 2টা স্টেপ রাখছে। ফার্স্ট স্টেপে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করছি। এতক্ষণ পর্যন্ত অঙ্ক দেখছে হচ্ছে ডিরেক্ট বিক্রিত পণ্যের ব্যয় 3 লাখ, বিক্রয়ের উপর মুনাফার হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরই মুনাফার হার দেখছিলাম, কিন্তু আজকে এটা প্যাচ করে এরকম করে করা হয়েছে। এটা হচ্ছে H1 নাম্বার অঙ্ক। তাহলে ভালো মতো খেয়াল করবা, সেটা হচ্ছে বিক্রয়ের সাথে ইনটু করা যাবে বিক্রয়ের উপর মুনাফার হারটা, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে ইনটু করা যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হারটা, যে যেরকম তার সাথে ওই মুনাফার হারটাই বসাইতে হবে। আমি বিক্রয়, আমার সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের বা ক্রয় মূল্যের মুনাফার হারটা আমার সাথে গুণ করা যাবে না। আমার উপর আমার হারই ধরতে হবে, তোমার উপর তোমার হারই ধরতে হবে। বিক্রয়ের উপর বিক্রয়ের হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বিক্রিত পণ্যের ব্যয়ের হার। তো এখানে দেয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু হার দেয়া আছে বিক্রয়ের, সেজন্য আমি চেঞ্জ করে নিছি এটাকে। I1 নাম্বারে চলে আসি আমরা, 174 নাম্বার পেজে। দেখো I1 করলে তোমরা আরো ক্লিয়ার হবে এটা, যে আর 2 ধরনেরই অঙ্ক আছে, I এবং J টাইপসের। এরপর আমাদের কিছু অনুশীলনীমূলক প্রশ্ন আসে। ওকে, I1 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার। I1 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার কত? 25%। আবার বিক্রয় দিছে হচ্ছে 30,000। দেখো হারাম জিনিস দিয়ে দিছে, টাকা দিছে বিক্রয়, কিন্তু হার দিছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। এখন তুমি যদি বলো 30,000-এর 25% লাভ, ভুল হবে। 30,000-এর 25% লাভ বললে ভুল হবে। মোট মুনাফা বের করতে বলছো এখানে, তুমি 30,000 ইন্টু 25% দিয়ে দিলে অঙ্কটা ভুল হয়ে গেল। তাহলে তোমার কি করতে হবে? এই যে বিক্রিত পণ্যের ব্যয়, সেটা বিক্রয়ের উপর হার বের করতে হবে। তো 25 ডিভাইডেড বাই 125 ইন্টু 100 ইকুয়াল টু 20%। তাহলে যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%, সেটা বিক্রয়ের উপর 20%। 20%। এখন তুমি বিক্রয়ের উপর মানে 30,000-এর উপর 20% মানে হচ্ছে 6,000 টাকা হচ্ছে মুনাফা। 6,000 টাকা হচ্ছে তোমার মোট মুনাফা। 6,000 টাকা হচ্ছে তোমার মোট মুনাফা। আবারও বলতেছি, বিক্রয়ের উপর মানে 30,000-এর সাথে 25% দিলে অঙ্ক হারাম হয়ে যাবে, ভুল কাজ করতেছ। 25% আসলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। তোমার সেটাকে শিফট করে নিতে হবে। সেটাকে শিফট করার সিস্টেম হচ্ছে হার ডিভাইডেড বাই 100 প্লাস হার ইন্টু 100। 20% আসে, যেটা হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার। তাহলে 30,000-এর উপর 20% হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার। তাহলে মুনাফা কত? 6,000 টাকা। মুনাফা কত? 6,000 টাকা। ওকে, যে আমরা জেতে চলে যাই একটু কষ্ট করে। জেতে আর এই চার্টটা দরকার পড়তেছে না, এই চার্টের উপর আর কিছু নাই। জে পর্যন্ত, আই পর্যন্ত মোটামুটি তোমরা এটা ইউজ করতে পারবা। যে 1-এ বলছে মোট মুনাফা বের করো। নিট বিক্রয় দিছে, পরিচালন ব্যয় দিছে, নিট মুনাফা দিছে, মোট মুনাফা বের করতে বলছে। ওকে, তাহলে মোট মুনাফা বের করতে বললে আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কি বের হয়? নিট মুনাফা বের হয়। এই যে 3টা আইটেম দিছে সেগুলোর মধ্যে চিন্তা করলে, তাহলে এইখানে খেয়াল করো, ওরা পরিচালন ব্যয় দিয়ে দিছে 20,000, ওরা নিট মুনাফা দিয়ে দিছে 5,000, ওরা মোট মুনাফা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা নিট মুনাফা সমান একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে মোট মুনাফা বিয়োগ পরিচালন ব্যয়।
মোট মুনাফা বিয়োগ পরিচালন ব্যয়। এটা শিখতে হচ্ছে না, এটা তো তুমি আর্থিক বিবরণীতে শিখছো। বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু মোট মুনাফা, বাদ পরিচালন ব্যয় বাদ অপরিচালন ব্যয় যোগ পরিচালনায় যোগ অপরিচালনায় ইকুয়াল টু নিট মুনাফা। এভাবেও শিখছো, মানে আয় বিবরণীর স্টেপগুলো আর কি। হ্যাঁ, তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা। তো এখানে সব কিছু আছে। মোট মুনাফাটা বের করতে চাইলে আমার এই টাকাটা ওদিকে গিয়ে প্লাস হবে, 25,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা। J1 তোমরা পারার কথা। এরপর হচ্ছে J2তে বলছে হচ্ছে J2 সেম সূত্র, এই সূত্রটাই J2তে দিছে। বলছে হচ্ছে পরিচালন ব্যয় কত, তো মোট মুনাফা দিছে 25,000, পরিচালন ব্যয় দেয় নাই, নিট মুনাফা দিছে 5,000। পরিচালন ব্যয়টা ওদিকে নিয়ে যাও, 5,000টা এদিকে নিয়ে আসো, তাহলে 25,000 পক্ষান্তর হইলে 5,000টা মাইনাস হয়ে যাবে, আর এই পক্ষান্তর হইলে পরিচালন ব্যয়টা প্লাস হয়ে যাবে। তাহলে পরিচালন ব্যয় ইকুয়াল টু 20,000 টাকা। J1 এবং J2 সেম। তাহলে বলতে পারো তুমি এখানে একটা পরিচালন ব্যয় সূত্র পাইছো, সেটা কি? পরিচালন ব্যয় যদি ওদিকে নিয়ে যাও, পরিচালন ব্যয় যদি ওদিকে নিয়ে যাও, তাহলে মোট মুনাফা মাইনাস নিট মুনাফা সমান পরিচালন ব্যয়। এই সূত্রটা পাইছো তুমি। মোট মুনাফা মাইনাস নিট মুনাফা ইকুয়াল টু পরিচালন ব্যয়। কীভাবে পাইছো? মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় ইকুয়াল টু নিট মুনাফা, এটা তোমরা জানো। জাস্ট পরিচালন ব্যয়টা ওদিকে নিছি, নিট মুনাফাটা এদিকে নিয়ে আসছে। নিট মুনাফা এদিকে আনছি বলে মাইনাস করতে হয়েছে, পরিচালন ব্যয়টা ওদিকে যাওয়াতে প্লাস হয়েছে। তোমরা J3, 4, 5 করে নিবা। আজকে এটুকুই। তোমরা এখানে যে ম্যাথগুলা উদাহরণের যে ব্যাখ্যাগুলা ম্যাথগুলা আছে, এইগুলা অবশ্যই করে নিবা। যেগুলো আমি করাই নাই সেগুলা করে নিবা। করে সমস্যা থাকলে মার্ক করো, আগামী ক্লাসে আমরা এগুলো দেখব।